কামিং ব্যাক টু ইয়োর পয়েন্ট খালেদ, আপনি যেই কথাটা খুব সুন্দর করে বলেছেন যে সরকার দুর্নীতি পিক এন্ড চুজ করছে কিনা, আপনি দেখবেন কি এই ব্যাপারে, দুর্নীতির ব্যাপারে, যে দেখুন, আমি 2008 সালে আমার মনে আছে প্রথম বেসিক ব্যাংকের বাচ্চুর কথা বলি, আমি আজিজ খানদের কথা বলি, অনেকের কথা বলি। সরকারি যে বেনজিরের যে ব্যাপারটা আসছে, আমাদের আইজিপি বেনজির এত টাকার মালিক, এটা কিন্তু হঠাৎ করে হয়নি, বা আপনি এমন না যে একটা সাপের পুকুর থেকে একটা সাপ বের করে বললেন আল্লাহ এখানে তো সাপ পাওয়া গিয়েছে। এটা 10 বছর ধরে আমরা জানতাম, আমরা দেখতাম, পুলিশের পারসেপশন ছিল যে ওনার এক্সট্রাভ্যাগান্সা লাইফস্টাইল। বেনজিরের এই ঘটনাটা আমার কাছে একদম মনে হয়েছিল গত নির্বাচনের পরে যেমন ক্যাসিনো কেলেঙ্কারি হয়েছিল, যেখানে ওমর ফারুক চৌধুরী থেকে আরম্ভ করে সম্রাট থেকে আরম্ভ করে যেগুলি করা হয়েছিল, সেরকম কোনো কিছু একটা। দেখেন, আপনি আপনার সিনহা সাহেব, তারপর ক্যাসিনো কেলেঙ্কারি, তারপর এই বেনজির, এগুলি আমার কাছে না পলিটিক্স এর চেয়েও বেশি মনে হয়েছে যে এখানে কোথাও একটা সরকার বিব্রত বোধ করেছে বেনজির সাহেবদের কোনো পার্সোনাল কর্মকাণ্ডে। এরকম কোনো একটা কাজ বেনজির সাহেব করেছে যেখানে সরকার ওইটা চিন্তা করেছে যে আমি এটা ব্যালেন্স করি, ও বেনজিরকে শিক্ষা দেওয়া দরকার। কিন্তু আপনি আবার দেখবেন যে বেনজিরকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি। কেন করা হয়নি অ্যারেস্ট? এই কারণে করা হয়নি যে বেনজির আইজি ছিল, বেনজিরের অধীনে এত আন্দোলন থামানো হয়েছে, বেনজিরের হাতে হ্যান্ডকাফ দিয়ে যদি আবার আপনি ভিতরে জেলখানায় দেয়া হয়, সেটা ইন্টারন্যাশনাল নিউজ হবে এবং সেখানে পুলিশের মধ্যে কিন্তু একটা রিপার্কেশন হবে। কিন্তু এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না যে বেনজির কিন্তু 2টা আন্দোলন এবং 2টা নির্বাচন, ওনার যে ভূমিকা ছিল সেটা কিন্তু সম্পূর্ণরূপে পুলিশ কিভাবে মারমুখী ছিল এবং এই সরকারকে ক্ষমতা আনা যায়। সো বেনজির র্যাবে থাকা অবস্থায় যদি 300 মার্ডার হয়ে থাকে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়ে থাকে, এর মধ্যে 200 হয়েছে তো সরকারকে ক্ষমতায় রাখার জন্য। এবং যখন আপনি এই ধরনের অনৈতিক কাজ বা অনৈতিক কাজে এগুলি করবেন বা রাখবেন বা সুযোগ নেবেন, তখন তাদেরকে দুর্নীতি করার সুযোগ দিতে হবে। এই সরকারের রাষ্ট্রীয়ভাবে মদত দুর্নীতি করার সুযোগ দেয়াটা, এটা খুবই স্বাভাবিক যে পুলিশ দিয়ে যখন আপনি এই কাজ করাবেন, ভোট ডাকাতি করাবেন বা অন্য কিছু করাবেন, আমলাদেরকে দিয়ে যখন অন্য কাউকে বড়লোক বানানোর চেষ্টা করবেন, সেগুলো হবে। বাট আমার একটা প্রশ্ন, সেটা যেহেতু দিলীপ ভাই বা দাদা 64 সাল থেকে আজকে বাংলাদেশের রাজনীতি, আমি আসলে জানতে চাই যে 64 যে রাজনীতিবিদরা কিছু টাকা পয়সা কামাই করে, অনেক করে, বিকজ তাদের অনেক আনসিন খরচও থাকে, আবার ব্যক্তিগতভাবে তারা অনেকে একটু ল্যাভিশ লাইফ লিড করে, ঠিক আছে। না, আমি একটা জিনিস জানতে চাই, আমি মানে মানে রাজনীতি থেকে, যে এস আলমকে 30-40 হাজার কোটি টাকা মালিক করে দিয়ে, আজিজ খানকে সিঙ্গাপুরে বিলিয়নিয়ার বানিয়ে দিয়ে, বা বড় বড় এই যে দরবেশবান যা বলেন এদের আত্মীয় স্বজনরা ওমানে 200 কোটি টাকা খরচ করে ম্যারেজ অ্যানিভার্সারি করছে, এই করছে, মইউদ্দিন খান আলমগীর এই ব্যাংকে ফেললো, তো 200 কোটি টাকা ক্রেডিট কার্ড নিল। এগুলি করে আওয়ামী লীগের লাভ কি? সরকারের লাভ কি? সরকার তো টাকার কোনো অভাব নাই। এই 30-40-50 হাজার কোটি টাকা যেটা দেখি আমরা, এই যে দেখলাম 3.5 কোটি টাকা এস আলম ভ্যাট দেয় নাই, আবার 2,000 কোটি টাকা সুদ মৌকুফ হয়েছে নজরুল সাহেব এস আলমের মিলার, এস আলমের অনেক বেশি। তো এস আলম তো টাকার অভাব নাই। আবার 10,000 কোটি টাকা দেখলাম ইসলামী ব্যাংকের নথি চেয়েছে, নাবিল গ্রুপ নামে কোন টাকা খেয়ে বলছে, এগুলোই তো কিছুই না। এর আগে কোন একটা মন্ত্রী দেখলাম 260টা বাড়ি লন্ডনে, এবং সেটা আপনার আপনার ব্লুমবার্গে আসছে, যদিও মন্ত্রী সাহেব বলার চেষ্টা করেছেন যেটা আমার আত্মীয় স্বজনের, বাট আপনি গেলে দেখবেন যেগুলি সব কোম্পানির কোনো আত্মীয় নাই, এগুলি সব 2000 সাল থেকে কোম্পানি করা। আমার প্রশ্নটা এইটা যে দাদা, আমার এই যে এস আলমের এত টাকা বা আজিজ খানের এত টাকা বা দরবেশ সাহেব বলেন বা এদের বলেন এত টাকা দিয়ে, এই টাকা যদি আওয়ামী লীগ 300 আসনে 10,000 কর্মীরা 1 লাখ টাকা করে দিত, তাও তো ঘরের টাকা ঘরে থাকে। আজকে বাংলাদেশে অর্থমন্ত্রীর নাম মানুষ বলতে পারে না, আমি জানি না দাদা যাচ্ছিলেন নাকি, প্ল্যানিং মিনিস্টারের নাম মানুষ বলতে পারে না, পানি মন্ত্রীর নাম মানুষ বলতে পারে না। দিস পিপল আর আনইম্পর্টেন্ট, এমপিস আর আনইম্পর্টেন্ট। কেন? বিকজ আপনি যখন সবাই আনইম্পর্টেন্ট হবেন, আপনি অনেক কাজই করতে পারবেন, আপনাকে কেউ প্রশ্ন করবে না। আজকে সিনিয়র পলিটিশিয়ান, আমি যেটা বলতে যাচ্ছিলাম, এত আনইম্পর্টেন্ট লোক এফডিসি থেকে বিকেএসপি থেকে ধরে ধরে আপনি এমপি বানাচ্ছেন, তো এরা তো প্রশ্ন করে না, বিকজ এরা ওভারওয়েলম যে আমার কি যোগ্যতা, আমি এমপি হয়ে গিয়েছি, সো আমি 2 লাখ টাকা বেতন পেয়ে একটা গাড়ি চালাই, আমি ঘুরে বেড়াই। তো সুতরাং এইটাকে জেনে শুনে এরকম করাপ্টেড করা হচ্ছে বা ইনস্টিটিউশন গুলিকে করাপ্টেড করা হচ্ছে, যাতে করে আপনি স্মুথলি এই কাজগুলি করতে পারেন। কিন্তু আমার প্রশ্নটা এক জায়গাতেই, যে এটা বাংলাদেশ আজকে যদি সরকার মনে করত যে না আমি এটার বিচার করব, সরকার ইকোনমিক ট্রিজন আইন পাশ করত, যে যাদের কর্মকাণ্ডের জন্য বিদেশের মাটিতে আমাদের অর্থনৈতিক ভাবমূর্তি নষ্ট হয়, না, আমার মনে হয় তাদের বিরুদ্ধে অর্থনৈতিক রাজাকার হিসেবে আমরা করি। আজকে আমি শেষ করি একটু। আজকে ব্লুমবার্গ পত্রিকায় আসে যে বাংলাদেশের মন্ত্রী 260টা বাড়ি। আজকে বিদেশে আসতেছে এস আলম সেন্ট্রিয়াম কিনে নিয়েছে মালয়েশিয়াতে হোটেল। তো এদের রাষ্ট্রের বাইরে অসুবিধা হচ্ছে না?
তো আমি হুম, সেটাই বলার চেষ্টা করছি যে আমরা যেটা দেখি যে ভাই দাদা যেটা বলে যে কেন এদেরকে বানানো হয়, কেন হুম, ব্যুরোক্রেসি করাপ্টেড হচ্ছে, কেন আমলারা করাপ্টেড হচ্ছে, কেন পুলিশ, সো দ্যাট আপনি তাদেরকে দিয়ে অনেক কাজ করাতে পারেন এবং হুম, আপনি প্রশ্ন জিজ্ঞেস করেন যখন চীনে গিয়েছেন আগে থেকেই বাংলাদেশ টিম জানতো যে চায়না কি দিবে না দিবে বা হুম, চায়না তত কিছু দিবে না। দেখুন এখানে একটা ব্যালেন্স আছে। আপনি এভাবে বললে বা এই যে ভারত খুঁটি গাচ্ছে বা এটা না। ও চায়না বাংলাদেশকে রেকগনাইজ করে ১৯৭৫ সালের মনে হয় ৩১শে অগস্ট। হ্যাঁ? যখন পৃথিবীর সবাই রিকগনাইজ করে ফেলার পর পাকিস্তানে যে কয়টা বুলেট বাংলাদেশে মারা হয়েছিল ওটা চায়না লেখা ছিল, মেড ইন চায়না। মানে এ ধরনের সম্পর্ক ছিল সেই সময়। আর ভারতের অবস্থান ছিল আমাদের স্বাধীনতার পক্ষে। কিন্তু তারপর থেকে আনফরচুনেটলি ভারত আমাদের ঠকানো আরম্ভ করে। হ্যাঁ? প্রত্যেকটা জায়গাতেই আমাদের ঠকানো আরম্ভ করে, সবকিছুতেই আমাদের ঠকানো আরম্ভ করে। এবং ভারত আজকে পর্যন্ত আমার কাছে যেটা মনে হয় যে ভারত বাংলাদেশে পার্টিকুলারলি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য একটা বিশেষ দলের সাথে সম্পর্ক করেছে এবং বাংলাদেশের মানুষের নার্ভও বুঝতে পারে নাই, পালসও বুঝতে পারে নাই এবং বাংলাদেশের মানুষ থেকে দূরে সরে যাচ্ছে। তো সুতরাং আমি আমার জায়গা থেকে বলি ভারতের কন্ট্রিবিউশন আমাদের প্রতি যেমন ছিল যে কারণেই হোক যে ভারত পাকিস্তান ভাঙতে চেয়েছে যা চেয়েছে, বাট সেই সময় ভারত আমাদেরকে সাপোর্টও করেছে। ভারতের ২০,০০০ সোলজার এখানে মারা গিয়েছে। ভারতকে আমরা ওই দিক থেকে ওই রেসপেক্ট দেই নাই। বাট তারপর এরপর থেকে যে ঠকানো আরম্ভ হয়েছে এটা একটা পারপেচুয়াল ঠকানো আরম্ভ হয়েছে। সবসময় ভারত আমাদেরকে ঠকিয়ে গিয়েছে। বাট আমার প্রশ্ন সেটাই, এটার ওয়ান অফ দ্য মেজর রিজন। আর যখন আমরা উইক থাকি মহিউদ্দিন আপনি বুঝতে হবে, হুম, তখন কিন্তু আমরা বেশি ঠকি। বিকজ আমাদের ওই হুম, সাপোর্ট লাগে। আজকের সরকার সম্পূর্ণ ভারতের আপনার মানে ব্লেসিং এর একটা সরকার। হুম, সম্পূর্ণরূপে ভারতের ব্লেসিং এর সরকার। ইভেন আমেরিকা যখন এই সরকারের বিরুদ্ধে ছিল, এর মাঝখানে দোতালিটাও ভারত করেছে। সব ধরনের ইন্টারপ্রেটার কাজ হুম, ভারত করেছে। নেগোসিয়েশন ভারত করেছে। সবাই বলতো ভারত আওয়ামী লীগকেই রাখবে। রাজনৈতিকভাবে এটা আমাদের একটা ব্যর্থতা যে আমরা হয়তো ওইভাবে ইন্টারন্যাশনাল পলিসিতে সবাইকে, বিকজ ওই কথা বলে তো আর আজকের দিনে লাভ নাই যে আমরা সভরেন আমাদের তো আমরা করবো, উই লিভ ইন হুম, আ গ্লোবাল ভিলেজ। সবাইকে নিয়েই আমাদের থাকতে হবে। এখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, চায়নার ইন্টারেস্ট এই দেশে ইকোনমিক আর হুম, ভারতের এই দেশে ইন্টারেস্ট সিকিউরিটি। বিকজ এমনও দেখা গিয়েছে এখান থেকে ৩ দিকে ভারত, ভারত আসলে ভারত যখন সিকিউরিটি ইস্যু হুম, আসে, ভারত কোনো পলিটিক্যাল নরম আর এথিক্স চিন্তা করে না। ভারত ভারতের মতো ডাইরেক্ট চলে যায়। যেমন আপনি দেখেন এই যে চুক্তিটা করলো আমাদের হুম, মধ্যে থেকে ট্রেন যাবে বা আমাদের মধ্যে থেকে জিনিসপত্র যাবে। আমরা বিপরীতে যাব কি? আ আমরা যাব আমি এক মন্ত্রী সাহেবকে দেখলাম খুব বলছে বিএনপি ডাহা মিথ্যে কথা বলে। এই বলে আমরাও তো ভুটানে যাব রেল লাইন দিয়ে। ওদিকে ভুটানে তো রেল লাইনই নাই। না রেললাইন হবে। হ্যাঁ, ভুটানে রেলের ওই বেরসিপাত্র তাহলে রেললাইন দেখেন হবে। আপনি তার মানে আপনি ভুটানে রেল লাইন করতে হবে, ভুটান সরকার আবার ভারতের মধ্যে দিয়ে রেল লাইন বানাইতে হবে। না, ইট ইস নট প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এই জিনিসগুলি প্র্যাকটিক্যাল না। আমি সেটাই বলছি আরকি বুঝাইয়া দিল একটা কিছু। বাট ভারতের এই ব্যাপারটা 100% আমি ভাইয়ের সাথে, যেমন মোংলা পোর্টের যে জেটিটা চায়নাদের দেয়ার কথা উম ছিল, আব আব ভারতের ১ নম্বর আর ২ না নম্বর কিন্তু জেটি বেরিসে ছিল। পাত্র এই যে বেরিসে পাত্র বাট এই জায়গার মধ্যে আমি বলেন, একটু ছোট বলেন। করে প্রশ্ন করতে চাই। কারণ আপনার জন্য আমার অরিজিনাল প্রশ্ন একটা আছে। করেন না। সেই প্রশ্নটা হচ্ছে যে এরকম যে ধরেন ভারতের ক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে আপনি কয়েন করেছেন যে চীনের ক্ষেত্রে আগ্রহটা হচ্ছে যে মানে বাণিজ্যিক এবং অর্থনৈতিক। ভারতের ক্ষেত্রে আর আগ্রহটার বড় অংশ হচ্ছে সিকিউরিটি বা নিরাপত্তা সংক্রান্ত। তো আপনি কি মনে করেন না যে বাংলাদেশের আসলে ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয় সেরকম কোনো কিছু না করাই ভালো? এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর রাজনীতিতেও আসলে ভারতের নিরাপত্তার মধ্যে হুমকি হয় ওই রাজনীতি না করাই আসলে বিধেয়? মানে এটা আপনি মনে করেন না? মানে আওয়ামী লীগকেই কেন? 100% ভারত হবে কেন? আ আমি আমি আপনাকে একটা সিম্পল কথা বলি ভাই। জি। দেখেন, আমাদের কারো সাথেই আর শত্রুতামি করার দরকার নাই। হুম, আমি কেন আমার 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 ভূখণ্ডকে অন্য কাউকে ব্যবহার করতে দেব অন্য জায়গায় কিছু করার জন্য? হুম, আমি কেন সেগুলি করব? এগুলি তো হুম, আমাদের রাজনৈতিক ব্যর্থতা। এগুলি তো আমরা করতে পারি না। এই কারণে ভারত কি করছে? বা আমাদের ব্যুরোক্রেসি ভারতের তুলনায় ডেফিনিটলি অনেক উইক। হুম, এজন্য ভারত এটা অ্যাডভান্টেজ নিচ্ছে। ভারত আমাদেরকে যেকোনো ইকোনমিক কারণে কথা দিয়ে হুম, কথা হুম, রাখছে না। হুম, আমাদের তিস্তা হচ্ছে না, গঙ্গা চুক্তি রিনিউ হবে নাকি আমরা বলতে পারি না। বিকজ আরেকটা বড় ব্যাপার হলো যে ভারত জানে যে আমরা ভেরি উইক। আমরা কেন? মানে এটা সারা বাংলাদেশই জানে। আপনি দেখেন এখন ইন্ডিয়াতে আমাদের নির্বাচনের রেফারেন্স দেয়া হচ্ছে। আপনার কেজরিওয়াল থেকে আরম্ভ করে। সো আমরা যে খুব ফার্মলি এস্টাবলিশ না, আমাদের ডেমোক্রেসি যে খুব ফার্মলি এস্টাবলিশ না। আ এই কারণে ভারত ইস টেকিং অ্যাডভান্টেজ এবং ওকে। আজকে সরকারের আমেরিকার সাথেও ব্যালেন্সে রাখতে হচ্ছে।
চায়নার সাথেও ডেভেলপমেন্টের ব্যালেন্স রাখতে হচ্ছে, আপনার ইন্ডিয়ার সাথেও। বাট এই সরকার আপনার আপনার কাছে বেশি মনে কেয়ার করে ইন্ডিয়াকে আপনার কাছে মনে হচ্ছে না ন্যাচারালি যে ক্ষমতায় থাকার জন্য। আপনার কাছে মনে হচ্ছে না যে শেখ হাসিনা খুবই স্মার্ট প্লে করছেন, একই সাথে রাশিয়ার রূপপুরে পারমাণবিক কেন্দ্র বানাচ্ছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এক ধরনের সম্পর্ক রাখছেন, চীন সফর করছেন, ইন্ডিয়ার সাথে এক ধরনের সম্পর্ক থাকছে, শি ইজ এখন আবার স্পেন যাচ্ছেন, ব্রাজিল যাচ্ছেন, শি ইজ প্লেইং অ্যালং ভেরি স্মার্টলি। Oh yes, she is. She's been there for 15 years. হুম, She is very smart. এটা তো হুম, এখানে তো উনি প্রধানমন্ত্রী ভালো করে জানে ইন্টারন্যাশনাল পলিটিক্স এ প্রেসার পয়েন্টটা কোনখানে হুম, গেলে আমার অ্যাডাপ্টেবিলিটি করতে হবে। প্রবলেমটা হলো আমরা যেটা মনে করি উনি দুর্বল বা এটা আসলে উনি দুর্বল হয় না। উনি অ্যাডাপ্টেবিলিটি হয়। উনার যখন দরকার উনি চায়নাতে যাচ্ছেন, যখন দরকার ভারতের কাছে যাচ্ছেন, যখন দরকার আমেরিকার সাথে খাতির করছেন, যখন দরকার রাশিয়া আনছেন। এই ব্যালেন্স করে বিকজ জিওপলিটিক্যালি আমরা এমন একটা ইম্পর্টেন্ট জায়গায় হুম, আমেরিকা হুম। চিন্তা করে বেশি প্রেসার দিলে আবার চায়নার পেটের মধ্যে ঢুকে যাবে, চায়না চিন্তা করলে বেশি প্রেসার দিলে আবার ভারতের পেটে ঢুকে যাবে। সো ওই অ্যাডভান্টেজে আওয়ামী লীগ সরকার তো বলেই দিয়েছে ওকে, আওয়ামী লীগ ইজ ওকে। ইন্টারেস্টেড আমার মনে হয় উইথ যেটা স্টেইং ইন পাওয়ার। রাইট, একটা কথা বলি, রাইট। আজকের দিনের আওয়ামী লীগ কিন্তু কোনো কিছুই চিন্তা করে না। রেপুটেশন বলেন, এই বলেন, সেই বলেন, ইট ডাজন্ট ম্যাটার। আওয়ামী লীগ চিন্তা করে পদ্মা সেতুতে গেলে তুমি আমাকে প্রশংসা করবা, বাজারে গেলে তুমি আমাকে গালি দিবা। বাস আমি এভাবেই থাকবো। এবং আওয়ামী লীগ দুনিয়াকে দেখানোর জন্য, হ্যাঁ ট্রু, আওয়ামী লীগ দেখানোর জন্য একটা আমরা তো সবসময় বলি ইনস্টিটিউশন যেভাবে ভেঙে ফেলছে। একটা ক্যান্সার পেশেন্টকে আপনার মেট্রো রেলের ফাউন্ডেশন দিচ্ছে আর লিপস্টিক লাগায় দিচ্ছে পদ্মা সেতুর। দ্যাটস ইট। সো ওকে। ডেমোক্রেসি নাই, ইনস্টিটিউশন নাই। দ্য আওয়ামী লীগ ওয়ান্টস টু স্টে ইন পাওয়ার। কালকে দরকার হলে চায়নার সাথে করবে। আর চায়নার কোনো কিছুতে এই সরকার ভয় পায়, ভেঙে পড়ছে না। আবার যদি বার্মা থেকে বাংলাদেশে অ্যাটাক হয়, আবার দেখবেন চাইনিজরা একটা কিছু ছেড়ে দিছে। ওকে। আবার ইন্ডিয়াকে ছেড়ে দিছে। সো না, ইন্টারেস্টিং। আই থিংক অ্যামেজিং ব্যালেন্স। হ্যাঁ, আমার এখন আমি আপনাকে একটা কথা বলি। লক্ষ ছেলেদের জীবনের ভবিষ্যৎ না কোনো আদালতের জাজ সাহেব বসে কলম দিয়ে খোঁচা দিবে। এটা না আমি বিশ্বাস করতে চাই না। হ্যাঁ, এটা আমি মনে করি যে এটা রাজনৈতিক সিদ্ধান্তে নেয়া উচিত এবং এই ব্যালেন্স রাখা উচিত এবং এতদিন হয়ে গিয়েছে এই দাবিটা 100% যুক্তিযুক্ত। এই কোটাটাকে কমিয়ে যেভাবে রাখা উচিত এবং এই ছেলেরা যে দাবি করছে সরকারের ইমিডিয়েটলি এই জিনিসটা দিয়ে দেওয়া উচিত, যেটা সরকার আগেই বলেছিল। আদালত দিয়ে না এগুলি পলিটিক্যাল জিনিস। আজকে কষ্ট লাগছে যে আজকে 10টা ছেলে চলে যেতে পারতো কোটা আন্দোলনকারীর সাথে, 10টা বড় নেতা চলে যেতে পারতো, ওদের সাথে বসতো, কথা বলতো। ইট শোজ আওয়ামী লীগ পলিটিক্যালি যে ব্যাংক্রাফট হয়ে গেছে। আওয়ামী লীগ আজকে ওই লিডার নাই যে যারা হেঁটে সেখানে চলে যাবে যে বসো তোমরা, তোমাদের সাথে কথা বলি, আসো বসো, যেটা আমরা 20 বছর আগে দেখতাম বা 30 বছর আগে হতো। আজকে নাই। আজকে আপনারা কমিশন গঠন করছেন, নির্বাহী কথা কেন নির্বাহী হবে? এদেরকে খেতে ডাকো, এদেরকে ভাত খেতে ডাকো, বাড়িতে ডাকো, বসো, তোমাদের কি দরকার কথা বলো। দ্যাট ইজ দ্য ওয়ে পলিটিক্স হয়েছে এই দেশে। এই দেশে পলিটিক্স পুলিশ দিয়ে, লাঠি দিয়ে, ব্যারিকেড দিয়ে এভাবে হয় নাই। এবং এটা পলিটিক্যালি হ্যান্ডেল করে কোন জাজ সাহেবের কলমের খোঁচায় লক্ষ কোটি ছেলে, ভবিষ্যৎ প্রজন্মের জীবন হবে, মেধা পড়ে যাবে, কার নাতিপুতি থাকবে তারা হবে। এটা আসলে হাস্যকর। আমার মনে হয় আওয়ামী লীগের এটা রিয়ালাইজ করা উচিত এবং পলিটিশিয়ান তো নাই, পাবে কই? হ্যাঁ, কারে পাঠাবে? তো যাই হোক, পলিটিক্যালি এই সিদ্ধান্ত নেওয়া উচিত এবং এই কোটাটা সম্পূর্ণ বাতিল না করে যেমন ছিল আগে, যেমন ছিল 8-10% যেটা রেখে, মেধার সময় আমরা অনেক পিছিয়ে পড়ছি। আমাদের মেধাটা না আসলে, মেধাবীরা না আসলে আমরা ধ্বংস হয়ে যাব। তো আমার আমার মনে হয় যদি স্টেটসম্যানের মতো চিন্তা করে, তাহলে আমার মনে হয় সরকারের এভাবে চিন্তা করে মেধার বিকাশ হওয়া উচিত। এই পারিবারিক ব্যাপার থেকে এভাবে আসবে, এটা আসলে মেনে নেওয়া যায় না এখন আর।